একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবুরনিসা মহিলা ডিগ্রি কলেজের অনলাইন পাঠদান কক্ষে তোমাদের আমন্ত্রণ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। করোনার এই দুঃসময়ে নিজেকে নিরাপদ রেখে নিজের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমরা ক্লাসে যাওয়ার আগে পরিচয় পর্বটি একটু সেরে নিই। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, প্রভাষক, বাংলা বিভাগ, সবুরনিসা মহিলা ডিগ্রি কলেজ, খুলনা। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, গত ক্লাসে সূত্র ধরে আজকে আমরা গত ক্লাসে উচ্চারণ শুরু করেছিলাম। উচ্চারণ পর্ব 1 হয়েছে। আজকে আমরা উচ্চারণ পর্ব 2 দিয়ে আমাদের ক্লাস শুরু করছি। উচ্চারণ পর্ব 1-এ আমরা উচ্চারণ সম্বন্ধে প্রাথমিক আলোচনা করেছি এবং স্বরে অয়ের উচ্চারণ, বিবৃত সংকৃত এর বিস্তারিত আলোচনা আমরা গত ক্লাসে করেছি। আজকে আমরা আয়ের উচ্চারণ দিয়ে ক্লাস শুরু করতে চাচ্ছি। তাহলে গত ক্লাসে আমরা আ দিয়ে করেছিলাম, আজকে আ লিখছি। আয়ের উচ্চারণ। আ সর্বদাই একটা বিবৃত স্বর, অর্থাৎ শব্দের শুরুতে, মধ্যে কিংবা শব্দের অন্তে যেখানেই আ ব্যবহৃত হবে তার উচ্চারণ বিবৃত হবে। তবে একটা জিনিস খেয়াল করা দরকার, সেটা হচ্ছে বর্গীয় এর সাথে যদি আমরা আ যোগ করি তাহলে সেই উচ্চারণটি হয়ে যায় অর্থাৎ আ তখন আর আয়ের মতো হয় না, এর মতো হয়ে যায়। এরপরে আমরা যাব রস্বই ই দীর্ঘ ই এর উচ্চারণ। এটাকে আমরা বলি ই স্বর। তবে বাংলাতে এই স্বর দুটো, একটা রস্বই ই আর একটা হচ্ছে দীর্ঘ ই। দুটো স্বর একটা, কিন্তু স্বর জ্ঞাপক বর্ণ দুটি। এই দুটি বর্ণ যেখানে যে অবস্থায় থাকুক না কেন, এদের উচ্চারণ কিন্তু একই। অর্থাৎ আমরা দেখেছি বানানে রস্বই রয়েছে কিন্তু সেখানে উচ্চারণ দীর্ঘ হচ্ছে একটু, আবার বানানে দীর্ঘই আছে কিন্তু উচ্চারণ রস্ব হচ্ছে। সুতরাং বর্ণের উপর নির্ভর করে রস্ব বা দীর্ঘ এটা হচ্ছে না। তবে একটা সাধারণ কথা হচ্ছে, যেহেতু বাংলায় ই স্বর একটি, তাই বানানে রস্বই দীর্ঘই যাই থাকুক আমরা উচ্চারণে শুধু রস্বইটা উচ্চারণ করব এবং লিখে দেখানোর সময় রস্বইটা লিখব। যেমন নদী একটা শব্দ, এখানে দয় দীর্ঘিকার ব্যবহার হয়েছে বানানে। আমরা যদি উচ্চারণ দেখাতে চাই তাহলে হবে নদী। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা রস্যু এবং দীর্ঘ এর উচ্চারণে যাই। অনেকটা রস্বই এবং দীর্ঘ এর উচ্চারণের মতো, অর্থাৎ বানানে
রস্যু এবং দীর্ঘ যাই থাকুক উচ্চারণ আমার একটা হবে, সেটা হচ্ছে রস্যু। যেমন একটা শব্দ হতে পারে এরকম মূল্য, দীর্ঘতা দিয়ে বানান, আমরা এর উচ্চারণটা লিখবো এরকম মূল্য, এইভাবে। এরপরে আমরা যাচ্ছি রিয়ের উচ্চারণে। রিয়ের উচ্চারণ, রি মূলত স্বরধ্বনি নয়, তবে বাংলা বর্ণমালাটাকে স্বরধ্বনি তালিকায় স্থান দেওয়া হয়েছে সংস্কৃত বর্ণমালা অনুসারে। রি মূলত রয়স্বীকারে রি, এই রয়স্বীকারে রি এর রূপ হচ্ছে বর্ণ হিসাবে রি বর্ণ। তাই বানানে যদি রি থাকে তাহলে আমরা তার উচ্চারণ লিখব রয়স্বীকারে রি। যেমন ঋতু, ঋতু এর উচ্চারণ আমরা লিখব রয়স্বী তয়স্য ঋতু। এরপরে রি কারের ব্যাপারে একটু কথা আছে, তোমাদের বলে নেওয়া দরকার যে আমরা বাংলা ভাষী যারা, তারা যেমন বাংলাদেশে আছি তেমন ভারতের পশ্চিমবঙ্গেও বাংলা ভাষী রয়েছে, এবং বাংলার সেই গোড়াপত্তন যদি আমরা বলি তাহলে সেটা কলকাতা কেন্দ্রিকই ছিল। পরবর্তীতে দেশ বিভাগের প্রেক্ষাপটে যখন আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত হলাম এবং পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত থেকে গেল, তখন আমাদের জন্য আলাদা করে বানান, উচ্চারণ বা ব্যাকরণগত কিছু নিয়ম নীতি নির্ধারণ করা হয়েছে। তাই রিকারের ক্ষেত্রেও সেরকম একটু বিষয় রয়েছে। মূলত রিকার যদি থাকে, একটা শব্দ আমি লিখছি মাতৃ, এটাকে আমি এইভাবেই রাখতে পারি যে মাতৃ, এইভাবে। আর একটা আমি করতে পারি মাতৃ। তবে আমরা বাংলাদেশিরা পুরোটা এটাই অনুসরণ করছি, তোমরাও সেটা অনুসরণ করো। রি প্রসঙ্গ গেল। রি এর পরে আসছে এ স্বর। এ এর উচ্চারণ, এ মূলত একটা সংবৃত স্বর, তবে কখনো কখনো এর বিকৃত উচ্চারণ লক্ষ্য করা যায়। সেই হিসাবে আমরা বলি যে এর উচ্চারণ দুই প্রকার, এক হচ্ছে সংবৃত এ, আর একটা হচ্ছে বিকৃত এ। সংবৃত এ আর দুই নম্বর হচ্ছে বিকৃত এ। সংবৃত এ যেটা এর মতোই উচ্চারিত হয়, অর্থাৎ চোয়ালটা চাপা থাকে, তাকে আমরা বলি সংবৃত এ। আর বিবৃত এ হচ্ছে যে এর উচ্চারণকালে চোয়াল খুলে যায়, বেশি ফাঁক হয়, তাকে আমরা বলি বিবৃত এ, অর্থাৎ এর উচ্চারণ এর মতোই হয়। এখন কোথায় কোথায় সংবৃত এ হবে আমরা একটু দেখি। যে ক্ষেত্রে সংবৃত হয়, আমি সংক্ষেপে লিখছি সংবৃত এ। এক নম্বর, এ এর পরে
হ্রস্ব দীর্ঘ থাকে, তাহলে সেই এর উচ্চারণ হবে সংবৃত। যেমন একই, তাহলে আমরা এর উচ্চারণ করব একই। কিংবা আমরা আরেকটা উদাহরণ আনতে পারি, ঢেকি, তাহলে হবে উচ্চারণটা একারে ঢেকি। এই গেল একটা। 2 নাম্বার, আমরা বলবো এর পরের স্বর যদি এমন হয় যে রস্বই হলো, দীর্ঘই হলো, হ্রস্ব হলো, দীর্ঘ হলো, অথবা আবার একটা হলো কিংবা ও হলো, এটা সবাই সংবৃত স্বর, কিংবা অন্তস্থায়ীও হলো, তারপরে হচ্ছে র হতে পারে, ল হতে পারে, তারপরে র হতে পারে। এগুলো হলে আদি তাদের পূর্বে যে এটি আছে, এ স্বর আছে, সেটা সংবৃত হবে। যেমন আমরা একটা উদাহরণ লিখতে পারি, মনে করো দেও, অর্থাৎ এই একারটি কেমন উচ্চারণ হবে সেটা আমরা এখন দেখাচ্ছি। তাহলে বলা হয়েছে যে এর পরে যদি রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, এ, তারপরে ও, অন্তস্থায়ীয়, র, ল, হ এরা যদি থাকে, তাহলে সাধারণত সেই এটি সংবৃত হবে, অর্থাৎ এর উপর উচ্চারিত হবে। তাহলে আমাদের এর পরে যেটা এসেছে সেটা হচ্ছে অন্তস্থায়ীয়, তাহলে তার উচ্চারণ হবে দে ও, দেও গেল। এরপরে 3 নাম্বার আমরা বলতে পারি এক অক্ষরের সর্বনাম, তার এর উচ্চারণ সংবৃত হবে। যেমন এক অক্ষরের সর্বনাম কে হতে পারে, সে হতে পারে, যে হতে পারে। এদের প্রত্যেকের উচ্চারণ যা আছে বানানে তাই হবে। কে, তারপরে সে, তারপরে এটা হচ্ছে যে, অর্থাৎ এদের বানান যা, উচ্চারণ তাই। চার নম্বরে আমরা এর ক্ষেত্রে আর কি বলবো যে ইকার যুক্ত, মনে করো ইকার যুক্ত ধাতু, তার সাথে যদি আ প্রত্যয় যোগ হয়, তাহলে একটা আমরা ধাতু নিয়ে আসি যাতে ইকার আছে। যেমন লিখ একটা ধাতু, যোগ আ প্রত্যয়ের কথা বলা হয়েছে, নিয়ে আসলাম আ। গঠিত কৃদন্ত শব্দটি হলো, কৃদন্ত শব্দটি হচ্ছে লেখা। তাহলে এই যে লেখা হলো, এর যে একার দিলাম, কৃদন্ত শব্দের একার, তার উচ্চারণ হবে সংবৃত, অর্থাৎ উচ্চারণ হবে লেখা। এরপরে
যাই। তাহলে 4টা আমরা পেয়েছি। 5 নাম্বার, মনে করো এমন একটা শব্দ যার শেষে হ আছে বা যুক্ত ব্যঞ্জন আছে। তাহলে শুরুতে ছিল এ বা একার প্লাস পরবর্তী অংশে মানে শব্দের শেষ ব্যঞ্জনটি হ অথবা যদি যুক্ত ব্যঞ্জন হয়, তাহলে আমাদের সেই আদ্য বা শুরুতে যে এ বা একার আছে তার উচ্চারণ সংগৃহীত হবে। যেমন একটা শব্দ লিখি দেহ, তাহলে বলেছিলাম এ থাকা কথা রয়েছে, শেষ ব্যঞ্জনটি হ অথবা যুক্ত ব্যঞ্জন হতে পারত, আর হ আমরা পেয়েছি। তাহলে এখন এই এর উচ্চারণ হবে সংগৃহীত, অর্থাৎ এ এর মতোই হবে, যেমন দেহ। এইভাবে আমরা এর সংগৃহীত উচ্চারণগুলো আমরা দেখলাম। এরপরে আমরা এর বিবৃত উচ্চারণটা দেখব, অর্থাৎ এ উচ্চারণকালে যদি আমাদের চোয়াল বেশি খুলে যায় তাহলে সেটাকে আমরা বলছি বিবৃত এ। সেক্ষেত্রে আমরা 1 নাম্বার বিবৃত এ আমরা 1 নাম্বার নিয়ে আসছি। এ এর পরে শুরুতে থাকলো এ প্লাস এরপরে যদি অ বা আ থাকে, অ থাকতে পারে অথবা আ থাকতে পারে, এরকম যদি থাকে তাহলে ওই এর উচ্চারণ বিবৃত হবে। যেমন একটা শব্দ এর উচ্চারণটা হবে বিবৃত এ, যেমন 1। 2 নম্বরে আমরা বলতে পারি দুই অক্ষরের সর্বনাম বা অব্যয় পদ হলে তার অব্যয় পদ হলে এবং শুরুতে যদি এ থাকলে তার উচ্চারণ বিবৃত হবে। তার উচ্চারণ বিবৃত। যেমন আমরা একটা শব্দ নিয়ে আসি এত। এই এত শব্দটি দুটো অক্ষর দ্বারা গঠিত এবং শুরুতে একটা এ পাচ্ছি, তাহলে এর উচ্চারণ হচ্ছে তো, এটা পাচ্ছি। 3 নম্বরে আমরা আরেকটা আলোচনা করি, সেটা হচ্ছে একারযুক্ত ধাতু। একারযুক্ত ধাতুর পরে যদি প্রত্যয় যুক্ত হয়, যেমন একারযুক্ত একটা ধাতু আমরা নিয়ে আসছি ফেল, ফেল ধাতু, এর সাথে আমরা একটা প্রত্যয় আনছি আপত্যয়, তাহলে গঠিত কৃদন্ত শব্দ হচ্ছে খেলা। এই ক্ষেত্রে আমাদের এর উচ্চারণটি হবে বিবৃত, অর্থাৎ এর মতো। তাহলে এর উচ্চারণটা আমরা করব খেলা, খেলা। ঠিক এইভাবে
আমরা এর উচ্চারণগুলো ঠিক করব। তাহলে আমাদের এর উচ্চারণ আমরা এখানে রাখি। এরপরে ওই এর উচ্চারণ, ওই কোনো মৌলিক স্বর নয়, ওই হচ্ছে যৌগিক স্বর। সুতরাং বানানে যদি আমরা ওই পাই, তার উচ্চারণে আমরা লিখব ওই। এইটা আমরা লিখব, অর্থাৎ আমরা শব্দ দিয়ে উদাহরণ দিয়ে লিখি, যেমন দৈনিক। দৈনিক একটা শব্দ, যাতে ওই কার আছে, অথবা দৈনিক একটা শব্দ যাতে সরাসরি ওই শর্তে আছে। দৈনিকটাকে দেখাই, তাহলে এর উচ্চারণ হবে দয় ওকারে রস্যই দই, নয় রস্যই অনিক, দৈনিক। আর মনে রাখবে, কোনো ব্যঞ্জন বর্ণ যদি হসন্ত উচ্চারিত হয়, তাহলে অবশ্যই নিচে একটা হস্যচিহ্ন এরকম উচ্চারণের সময় দেখিয়ে দেবে। এরপরে ঐহিক, যেটা এর উচ্চারণ হচ্ছে ও রস্যই ওই, হয় রস্যি ঐহিক, ঐহিক। এই গেল আমাদের ওই এর উচ্চারণ। এরপর আমাদের আসছে ও এর উচ্চারণ। ও মূলত একটা সংযুক্ত স্বর, অর্থাৎ তার কোনো পরিবর্তন নেই। অর্থাৎ বানানে যেখানে ও থাকবে, ও সবসময় ওর মতোই উচ্চারিত হবে, অর্থাৎ চল চাপা থাকবে, ঠোঁট গোলাকার হবে। এটার উদাহরণ আমি আর দিতে চাচ্ছি না, যে কোনো পরিবর্তন নেই। কিন্তু পরে আমরা যাচ্ছি ও এর উচ্চারণ। ও এর উচ্চারণ হচ্ছে ও রস্যু ও, অর্থাৎ বানানে যদি ও থাকে বা ও কার থাকে, তার জন্য আমরা উচ্চারণ এরকম করবো। ও রস্যু ও যেমন উচ্চারণ হয় তেমন, যেমন গৌরব। গৌরব এই শব্দটিকে গয়ে ঔকার আছে, আমরা সেটা দেখি। তাহলে গয় ঔকারে রস্যু গৌ, রব রব, গৌরব। এই গেল ও এর উচ্চারণ। তাহলে আমাদের স্বরধ্বনির উচ্চারণগুলো হয়ে গেল, অর্থাৎ স্বরবর্ণের উচ্চারণ শেষ। এরপর আমরা ব্যঞ্জনের দিকে যাচ্ছি। প্রথমত ব্যঞ্জনের উচ্চারণগুলো কি তেমন কোনো সমস্যা হওয়ার কথা ছিল না, কিন্তু বাংলা বর্ণমালায় যেহেতু একই ধ্বনি জ্ঞাপক একাধিক ব্যঞ্জন রয়েছে, তাই তাদের উচ্চারণটা একটু ঠিক করে দেয়া দরকার। যেমন প্রথম আমরা আসছি উ এবং অনুস্বার, এই দুটো ব্যঞ্জন একই ধ্বনি জ্ঞাপক, তাই বানানে যদি উ বা অনুস্বার যাই থাকুক, আমরা উচ্চারণে সবসময় উটা ব্যবহার করব। যেমন বাংলা, আমরা বানানটা দেখলাম অনুস্বার দিয়ে, কিন্তু উচ্চারণ হবে বয়াকারে উমু বাং লয়াকারে লা, বাংলা। তাহলে এটা নিশ্চয় পুরো বুঝতে পেরেছ। এরপরে আমরা যাই, দুটো জ আছে, একটা বর্গীয় জ আর একটা হচ্ছে অন্তস্থ জ। বাংলা বর্ণমালায় এই দুটো জ আছে, এদের উচ্চারণের ক্ষেত্রে আমাদের যে কোনো একটা দিকে যেতে হবে এবং সেটা আমরা বর্গীয়তে থাকবো। অর্থাৎ বানানে বর্গীয় জ এবং অন্তস্থ জ যাই থাকুক, আমরা উচ্চারণে শুধু বর্গীয় জ লিখব। যেমন যদি একটা শব্দ আমি লিখলাম, এর উচ্চারণ লিখব বর্গীয় জটা জো দয়সি, যদি। বুঝতে পেরেছেন নিশ্চয়। এরপরে আমরা মূর্ধন্য ন এবং দন্তন্য এই দুটো উচ্চারণ দেখব। তাহলে মূর্ধন্য আর একটা হচ্ছে দন্তন্য। তাহলে এই বানানে মূর্ধন্য এবং দন্তন্য যেহেতু দুটো ন একই ধ্বনি জ্ঞাপক, তাই আমরা বাংলায় যেহেতু মূর্ধন্য এবং দন্তন্য উচ্চারণে কোনো পার্থক্য নেই, সেহেতু বানানের জন্য আমরা দন্তন্য পাবো, তার তো উচ্চারণ দন্তন্য হবেই। যেখানে মূর্ধন্য ন পাবো, তার উচ্চারণটাও দন্তন্য মতোই হবে। যেমন
প্রাণ একটা শব্দ, বানানে মূর্ধন্য আছে কিন্তু আমাদের উচ্চারণ করতে হবে দন্তন্য মতো, অর্থাৎ হবে কয়েকখানা আকার প্রাণ। এ গেল মূর্ধন্য দন্তন্য বিষয়। এরপরে যাচ্ছি ত এবং খণ্ডত্ব। ক বর্গীয় প্রথম ব্যঞ্জন হচ্ছে ক, আর একটা খণ্ডত্ব আছে। এই দুটো একই ধ্বনিজ্ঞাপক ব্যঞ্জন, তাই বানানে ক খণ্ডত্ব যাই থাকুক, ক হসন্তত্ব কেউ বলেন, যাই থাকুক উচ্চারণে শুধু ত হবে। যেমন জগৎ, জগৎ এর উচ্চারণ আমরা লিখব বর্গীয় জ গয়কারে ত, জগৎ। এভাবে আমরা লিখব উচ্চারণটি। তাহলে ক খণ্ডত্ব গেল। এরপরে তিনটা স আছে বাংলা বর্ণমালায়, একটা হচ্ছে তালিপুষ, একটা হচ্ছে মূর্ধন্য স, একটা হচ্ছে দন্ত স। তালিপুষ সাধারণত সম্পর্ক তালের ধ্বনির সাথে, মূর্ধন্য সম্পর্ক সাধারণত মুখার ধ্বনির সাথে, আর দন্তস্বর সম্পর্ক সাধারণত দন্ত ধ্বনির সাথে। তবে উচ্চারণের ক্ষেত্রে আমরা বলবো বানানে এই তিনটা স্বয়ের মধ্যে যদি মূর্ধন্যটা পাই বানানে, তাহলে তার উচ্চারণটা মূর্ধন্য কখনোই হবে না। এক কথা হচ্ছে যে বাংলা উচ্চারণে মূর্ধন্যস্বর ব্যবহার নেই, তাহলে সেক্ষেত্রে হয় দন্তস্ব অথবা তালিবস্য হবে, মূর্ধন্যস্ব হবে না, এটা আমরা নিচ্ছি। এখন আমাদের নির্ণয় করতে হবে যে কখন কোন স হবে, তালিবস্য অথবা দন্তস্ব। তাহলে দন্তস্ব তখনই হবে, অর্থাৎ উচ্চারণটি যদি ইংরেজি সি, সিই, এস, এসএস বা আরবি সিন এর মতো হয়, অথবা বাংলা ছয়ের মতো হয়, সেক্ষেত্রে উচ্চারণে দন্তস্ব হবে। এইটা মাথায় রাখতে হবে যে যদি শব্দটির উচ্চারণের যে স্বটি আছে তার উচ্চারণ যদি সি, সিই, এস, এসএস বা আরবি বর্ণ বা হরফ সিনের মতো হয়, অথবা বাংলা একটা স বর্ণ আছে তার মতো যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওই স্বয়ের উচ্চারণ হবে দন্তস্ব। সেই জায়গায় আমরা দন্তস্ব উচ্চারণ করবো, দন্তস্ব যেটা। এর বাইরে আমরা বলতে পারি অন্যত্র তালিবস্যের কথায় বলে দিতে পারি। তারপর একটু ডিটেলসে যাচ্ছি। উচ্চারণটি যদি ইংরেজি SH কিংবা TION কিংবা SION অথবা SSION এর মতো বা আরবি সিনের মতো হয়, তবে উচ্চারণে তালিবস্য হবে। এই হচ্ছে স্বয়ের উচ্চারণ। মূর্ধন্য স কখনোই হবে না, তালিবস্য হবে অথবা দন্তস্ব হবে। দন্তস্ব হতে গেলে ওই স্বটির উচ্চারণ হতে হবে ইংরেজি সি বা সিই কিংবা এস বা এসএস বা আরবি সিনের মতো অথবা বাংলা ছয়ের মতো হতে হবে। হলে সেই ক্ষেত্রে ওই স্বটি আমরা দন্তস্ব উচ্চারণ করব। আর যদি উচ্চারণটি ইংরেজি এসএইচ, টিআইওএন, এসআইওএন কিংবা এসএসআইওএন মতো হয় বা আরবি সিনের মতো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা স্বটি ব্যবহার করব তালিবস্য, অর্থাৎ সেই উচ্চারণটিকে আমরা তালিবস্যের মতো উচ্চারণ করব। উদাহরণ দিই,
যেমন শ্রাবণ একটা শব্দ, বানানে আসে তালব্য, কিন্তু আসলে উচ্চারণে তালব্য আসছে না। শ্রাবণ যদি আমরা তালব্য উচ্চারণ করতাম তাহলে উচ্চারণ হতো শ্রাবণ, কিন্তু আমরা সেটা অবশ্যই করি না, আমরা বলি শ্রাবণ, এটা হালকা করে করি। তাহলে এক্ষেত্রে আমরা উচ্চারণ করে লিখব শ্রাবণ এইভাবে। আর মনে করো তালব্য থেকে যাচ্ছে এরকম, যেমন শ্বাস, প্রশ্বাস, তাহলে এর উচ্চারণটা হবে শ্বাস, প্রশ্বাস, অর্থাৎ সবগুলো এখানে তালব্য। আর মনে করো দন্তুস্ব ছিল, সেখানেও আমরা দেখেছি তালব্য অলরেডি এসে গেছে, তারপরে আলাদা করে একটা দিই, যেমন সাথে, এর উচ্চারণ আমরা করি সাথে। তাহলে আমরা ছয়ের উচ্চারণটা শেষ করলাম। এরপরে আমরা বিসর্গের উচ্চারণে যাচ্ছি। বিসর্গ, এটাকে বলে বিসর্গ। অনেকে বিসর্গ চেনে না, ইন্টারমিডিয়েট ওঠার পর বর্ণ সব ভুলে গেছে। এটাকে বলে বিসর্গ। কোনো বানানে যদি বিসর্গ থাকে তাহলে বিসর্গ উচ্চারিত হয় না, সেক্ষেত্রে পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হয়। যেমন উদাহরণটা দিই, তাহলে বুঝতে পারবে। অতঃপর, এই যে মাঝখানে একটা বিসর্গ আছে, ওটা উচ্চারিত হবে না, পরবর্তী ব্যঞ্জন প আছে, সে দুইবার হবে। দ্বিত্ব বলতে দুইবার, যেমন অতয়কারে পবত পদপদ। এই যে মনে রাখতে হবে, অনেক সময় হুবহু দ্বিত্ব হবে না, অর্থাৎ পরবর্তী ব্যঞ্জন হুবহু হবে না, কাছাকাছি ধ্বনি বিশিষ্ট ব্যঞ্জন দ্বারাও দ্বিত্ব হতে পারে। যেমন দুঃখ, যেমন দুঃখ, এর উচ্চারণ হবে দয়রস্যু তদু ক্ষয়কারে খ। শেষ ব্যঞ্জনটি অর্থাৎ বিসর্গের পরে ব্যঞ্জন ছিল খ, কিন্তু যেটা দ্বিত্ব হলো যেটা দিয়ে, সেটা কিন্তু খ হয়নি, সেটা খ হয়েছে, অর্থাৎ ক্ষয়ের কাছাকাছি একটা ধ্বনি বিশিষ্ট ব্যঞ্জন এটি। এ গেল। এরপরে ক্ষীয়, ক্ষীয় এর উচ্চারণ ক্ষীয়। তাহলে ক্ষীয় একটি সংযুক্ত ব্যঞ্জন, অর্থাৎ বানানের সাধারণত যে দুটো ব্যঞ্জন দ্বারা ক্ষীয় গঠিত, ক যোগ মূর্ধন্য ষ, ক যোগ মূর্ধন্য ষ। এই জন্য কেউ আমরা বলি কয় মূর্ধন্য ষ ক্ষীয়। যাই হোক, বানানে যদি ক্ষীয় থাকে তার উচ্চারণ হবে ক যোগ খ, অর্থাৎ কয়ের জায়গায় ক ঠিক থাকতো, কিন্তু মূর্ধন্য ষ জায়গায় খ উচ্চারিত হলো। যেমন অক্ষত আমরা বলতে পারি, তাহলে এর উচ্চারণটা আসে এরকম অ ক অ খ ক্ষত, এইভাবে আমরা উচ্চারণটা দিতে পারি। কিন্তু মনে রাখতে হবে, শব্দের শুরুতে যদি ক্ষীয়টি থাকে তাহলে সেখানে শুধু খ উচ্চারিত হবে, কটি আর উচ্চারিত হবে না। যেমন উদাহরণ দেখো, ক্ষত বিক্ষত, এখানে দুটো ক্ষীয় ব্যবহৃত হয়েছে, একটা শব্দের শুরুতে আছে, একটা মাঝে আছে। মাঝেটা আমরা আগেই শিখেছি, আর সেখানে শুরুটা সেটা দরকার। তাহলে এর উচ্চারণ হবে ক্ষত বয়সী কবি ক্ষত, এটা হবে এর উচ্চারণ। তাহলে আমরা ক্ষীয়র ক্ষেত্রে বলতে পারি যে ক্ষীয় যদি ক্ষীয়র উচ্চারণ মূলত খ যোগ খ,
কিন্তু শব্দের শুরুতে যদি ক্ষীয় থাকে সেক্ষেত্রে শুধু খ উচ্চারিত হবে, কটি আর উচ্চারিত হবে না। আমরা ক্লাস এখানেই আজকের মতো আমরা শেষ করব। আশা করি তোমরা ক্লাসটা বুঝেছ। আর বাসায় যখন তোমরা চর্চা করবে, ভিডিওটি দেখবে, তখন ব্যাকরণ বইটা একটু সামনে খুলে রেখো। উদাহরণ সেখানে আরও বিস্তারিত উদাহরণ আছে, সেগুলোর সাথে মিলিয়ে নিও। দেখবে যে তোমাদের উচ্চারণ জিনিসটা আর কঠিন থাকছে না, সেটা তোমাদের কাছেই একেবারে সহজ হয়ে যাবে। সুতরাং করোনা চলছে কিন্তু সব কিছু বন্ধ নেই, সব কিছুই কিন্তু চলছে। তোমাদের লেখাপড়াটার জন্য সেইভাবে চালু থাকে, আমরা সেইটাই চাই। সবশেষে তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।